পেশেন্টকে, সেটা নিয়ে ক্লিনিক্যাল যে অ্যাপ্রোচ, পেশেন্টকে যে কীভাবে আমরা ইয়ে করবো, ওই ক্লিনিক্যাল যে অ্যাপ্রোচ কীভাবে আমরা তাকে কোচিং করবো সে নিয়ে আলোচনা করব। এক্সামিনেশন অফ অ্যাবডোমেন ইন্ট্রোডাকশন প্রথমে শুরু করি, কি মানে প্রথমে patient life that have elevated the mental and physical health of the patient, accurate information essential before the undertaking of the patient examination of abdomen. আমরা যে পেশেন্টের যে ক্লিনিক্যাল ইয়ে করবো, আপনার পেশেন্ট যে এক্সামিনেশন করবো অ্যাবডোমেনের, তার মেন্টাল ফিজিক্যাল যে কী অ্যাপিয়ারেন্স আছে, তার অ্যাকুরেট যে ইনফরমেশন সেটা জানার আগে তাকে আমরা ভালো করে কেস হিস্ট্রি নেব। তারপর আমরা কি করব, আমাদের কাছে যে পেশেন্ট আসে অ্যাবডোমিনাল প্রবলেম নিয়ে, সব থেকে পেশেন্টের কি থাকে প্রবলেম, পেন। পেন ইজ দ্য মোস্ট কমন কজ। পেন ইজ দ্য মোস্ট কমন সিমটমস অফ দ্য ডিজিজ অফ দ্য অ্যাবডোমেন। পেটের যা সমস্যা আছে, ব্যথা থাকবেই, ব্যথা ছাড়া কিন্তু আমাদের কাছে পেশেন্ট আসে না পেটের প্রবলেম নিয়ে। It is the most important assess different aspect of the patient abdominal pain so that the reasonable differential diagnosis can be formulated. অর্থাৎ আমাদের যে বিভিন্ন রোগের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব, তার যে আমাদের পেটের যে প্রবলেম, সে কিন্তু পেটে ব্যথা থাকবে, তারপরে আমরা তার বিভিন্ন রকম কোথায় হচ্ছে, কখন হচ্ছে, সেটা আমরা যাচাই করব। The important aspect of abdominal pain কি থাকবে আমাদের, লোকেশন, কোথায় আমাদের অ্যাবডোমেনে পেন যে হচ্ছে, কোন জায়গাটা হচ্ছে সেটা আমরা জানবো। পেন কিভাবে রেডিয়েশন করছে, মানে হয়তো এক জায়গায় পেনটা হলো, আমাদের রাইট অ্যাবডোমেন রাইট হাইপোকর্নিয়াম রিজনে পেনটা হলো, সেটা থেকে কোথায় আমাদের শিফটিং হচ্ছে পেন, রেডিয়েশন কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো। ক্যারেক্টার অফ পেন, অর্থাৎ ব্যথার কিরকম মানে হচ্ছে, খামচানে ব্যথা, না কেটে যাওয়ার মতন ব্যথা, না সেখানে দমদম টিস করার মতো ব্যথা, না জ্বালা পড়া ব্যথা, না সবসময় হতেই থাকছে, না আসতে যাচ্ছে, এটা আমরা জানবো। টাইম অফ পেন, টাইম অফ দ্য পেন, ব্যথাটা একজাক্টলি কোন টাইমে হচ্ছে সেটা আমরা জানবো। এক্সিলারেটিভ অর অল্টারনেটিভ ফিচার্স, তার কোনো সমস্যা আছে কিনা আমরা জানবো। রিলেশন অফ দ্য ফুড ইনটেক, অর্থাৎ আমাদের খাওয়ার সঙ্গে কোনো ব্যথার সম্পর্ক আছে কিনা আমরা জানবো। রিলেশন টু ডিফিকেশন, আমাদের যে ব্যথাটা হচ্ছে তার যে পটি ঠিক মতন হচ্ছে না, পায়খানা ঠিক মতন হচ্ছে কিনা, তার কনস্টিপেশনের সঙ্গে কিংবা ডায়রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা জানবো। আর আমরা কি করব, ইম্পর্টেন্ট রিলেটেড সিমটমস অর সাইন ইন দ্য পেশেন্ট উইথ অ্যাবডোমিনাল পেন, আর কি কি আমাদের অ্যাবডোমিনাল পেনের সঙ্গে সিমটমস থাকতে পারে, সেটা হচ্ছে জ্বর থাকতে পারে, আমাদের কাঁপুনি থাকতে পারে, ঘাম থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, কিংবা বমি হয়ে যাচ্ছে, কিংবা ওয়েট লস হচ্ছে। চেঞ্জ অফ বায়োল হ্যাবিট, তার খাওয়ার যে স্টোমাকের যে প্রবলেম সেটা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানবো। এভিডেন্স অফ জিআই ট্র্যাক্ট লস, জিআই ট্র্যাক্ট ব্লাড লস, তার কোনো রক্ত মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা, কিংবা পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে কিনা, হেমাটেমেসিস কিংবা মেলিনা যেটা বলা হয় কালো পায়খানা সেটা হচ্ছে কিনা, কিংবা ক্যাচিয়া অর ওয়াকাল লস এগুলো আছে কিনা, এভিডেন্স অফ ব্লাড লস, সেগুলো আমরা পেশেন্টের কাছ থেকে জানবো। এবার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। The patient physical examination of the abdomen must be performed in the organized systemic fashion in order to yield accurate or constant result. Patient should be properly prepared. Patient should be lying supine, অর্থাৎ আমরা যে পেশেন্টকে এক্সামিনেশন করব, তাহলে পেশেন্টকে আমরা পড়লে তাকে প্রিপারেশন হতে বলবো। পেশেন্টকে যে আমরা যে এক্সামিনেশন যে টেবিল আছে, এক্সামিনেশন যে বেঞ্চ আছে, সেটাতে কি করব, এক্সামিনেশন টেবিলে সুপাইন পজিশন অর্থাৎ চিতভাবে আমরা শুয়ে দিতে বলবো, রিল্যাক্স থাকতে বলবো। ট্যাবলেট উইথ হ্যান্ড at the side or crossing of chest,
কোয়াইট রুম অর্থাৎ একদম নির্জন, মানে আমাদের যখন পেশেন্টের সব কিছু আমরা শুনতে পারি, বুঝতে পারি, কোয়াইট রুম, টেম্পারেচার থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে, কনফিডেন্ট এক্সামিনার, ফিজিশিয়ানকে, চিকিৎসককে আমাদের তার এক্সামিনেশন করার জন্য কনফিডেন্ট থাকতে হবে। এইসব ক্যারেক্টারগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো একটা যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব, ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন কন্ডাক্টেড অফ 4 পার্টস, অর্থাৎ এই 4টা জিনিস আমাদেরকে করতেই হবে। একটা পেশেন্টকে যখন আমরা এক্সামিনেশন করব, 4টা করতে, ইন্সপেকশন অর্থাৎ কিংবা অবজারভেশন, প্রথমে তাকে আমরা মাথা থেকে পা পর্যন্ত একটা পেশেন্টের একটা ইন্সপেকশন, চোখ দিয়ে দেখবো ভালো করে কোথায় কি আছে কিনা, চোখ দিয়ে দেখবো। প্যালপেটেশন অর্থাৎ হাত দিয়ে আমরা তার অ্যাবডোমেনটাকে প্যালপেবল করব, তার কোথায় তার অর্গানগুলো কোনো এলার্জমেন্ট আছে কিনা সেটা করবো। পারকাশন, পারকাশনটা কি হচ্ছে, আমি পরের স্লাইডে এগুলো এলাবোরেট করে বলবো ইনশাল্লাহ। পারকাশনটা কি, একটা হাত দিয়ে আর একটা, আর সাউন্ডগুলো ঠিক আছে কিনা অ্যাবডোমেনের, সেটা আমরা জানবো। অসকালটেশন, আমরা স্টোসোলজি, আমরা অ্যাবডোমেনের যে সাউন্ডগুলো আছে, যে বয়েল মুভমেন্ট, সেগুলো আমরা যাচাই করব। তাহলে আমরা জানলাম কি, ইন্সপেকশন আর অবজারভেশন, প্যালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন। এবার জেনারেল ইনফেকশন, আমরা পেশেন্টকে মানে কি করব, তার জেনারেল যে ইনফেকশন অর্থাৎ পেশেন্টকে যে আমরা দেখব, কি কি দেখব আমরা সেটা জানবো। ক্লিনিক্যাল সাইন, inspect the patient from end of the bed while at rest, তাকে রেস্ট পজিশনে থাকতে হবে। লুকিং ফর ক্লিনিক্যাল সাইন সাজেস্টিভ অফ আন্ডারলাইন প্যাথোলজি, কি কি আছে পরে বলছি আমি। অর্থাৎ এজ, আমাদের কাছে যে পেশেন্ট এজ আছে তার বয়স কত তা আমরা জানবো। বয়স হিসাবে কিছু রোগী আছে, কিছু রোগ আছে তার বয়স ভিত্তিক ওই রোগটা বেশি হয়। কিছু রোগ আছে তার চিলড্রেন অবস্থায় বেশি হয়, কিছু রোগ আছে তার অ্যাডোলেসেন্ট এজে বেশি হয়, কিছু রোগ আছে তার যে অ্যাডাল্ট মানে প্রাক্তন বয়স যেটা, সেই রোগটা বেশি হয়। কিছু রোগ আছে ওল্ডার এজ অর্থাৎ বয়স্ক রোগীদের এই রোগটা দেখতে পাওয়া যায়। তেমনি আমরা কি করব, যাকে ক্লিনিক্যালি আমরা এক্সামিনেশন করব আর ইন্সপেকশন করব, তাহলে কি হচ্ছে, পেশেন্ট approximately age of the helpful when the considering the most likely underlying pathology, with younger patient more likely to have the diagnosis inflammatory bowel disease। তাহলে যখন আমাদের একটা ইয়াঙ্গার লোক অর্থাৎ 30-40 বছরের ইয়াঙ্গার লোককে আমরা যদি ইন্সপেকশন করছি, তাহলে বেশি কি হবে, আমাদের অ্যাবডোমিনাল তার পেটের যে ডাইজেস্টিভ যে আমাদের ইনফ্লামেটরি বয়েল ডিজিজ সেরকগুলো বেশি আসবে। একটা যদি ওল্ডার এজে আসে, বয়স্ক লোক আছে 60+ যদি হয়ে গেছে, তাহলে কি হবে, তার লিভার প্রবলেম কিংবা ম্যালিগনেন্সি এরকম ধরনের কোনো একটা রোগ নিয়ে আমাদের আসবে। তাহলে এজ আমাদের একটা ফ্যাক্টর। অবভিয়াসলি স্কার, তার কোনো পেটে কোনো দাগ আছে কিনা, কাটা পড়া দাগ আছে কিনা, আগে কোনো প্যাসেজটিতে তার কোনো অপারেশন হয়েছে কিনা, কোনো একটা দাগ আছে কিনা সেটা আমরা দেখব। মে প্রোভাইড ক্লুড রিগার্ডিং দ্য প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি, তার কোনো কাটার চিহ্ন আছে কিনা সেটা আমরা দেখব। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অর্থাৎ অ্যাবডোমেনটা যে আমাদের পেটটা কতটা ফুলে আছে সেটা আমরা পেশেন্টকে ভালো করে ইন্সপেকশন করব। মে সাজেস্ট দ্য presence of ascites or underlying bowel obstruction or organ megaly, যদি আমাদের অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয় অর্থাৎ ফুলে থাকে, তাহলে সেটা আমরা ভাববো কি তার অ্যাসাইটিস হয়েছে। অ্যাসাইটিস মানে আমাদের যে প্লুরাল ক্যাভিটি আছে, প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমে যাবে অর্থাৎ পানি জমে যায়, তখন সেটাকে বলি আমরা অ্যাসাইটিস। কিংবা সেটা বয়েল অবস্ট্রাকশন হয়েছে, অর্থাৎ বয়েল অবস্ট্রাকশন হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ফিসেস পাস হচ্ছে না, যার জন্য গেছে পেটটা ফুলে গেছে। কিংবা আমাদের যে অর্গানগুলো আছে, লিভার, স্প্লিন কিংবা আমাদের প্যানক্রিয়াস, এগুলো কিছু অর্গানগুলো কি হয়েছে, আমাদের এনলার্জড হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, অ্যাবডোমেনটা আমাদের ফুলে গেছে। এইসবের জন্য আমাদের রিস্ট্রিক্টেড হতে পারে। সেটা আমরা কি করব, ইন্সপেকশনের মাধ্যমে, আমরা চোখে দেখার মাধ্যমে আমরা সেটা বলতে পারবো অর্থাৎ ডায়াগনোসিস করতে পারবো। এবার আছে ক্লিনিক্যাল সাইন। প্যালোর, যদি প্যালোর থাকে অর্থাৎ ফ্যাকাসে যদি থাকে, তাহলে ফ্যাকাসে যদি আমরা একটা পেশেন্টের চোখ
কিংবা পেট কিংবা হাতগুলো যদি আমরা দেখি তার ফ্যাকাসে আছে, তাহলে কি আমরা ডায়াগনোসিস করবো এনিমিয়া। এনিমিয়া কেন হয়? এনিমিয়া হচ্ছে আমাদের পেটের যদি কোনো গ্যাস্ট্রিক ব্লিডিং হয়, অর্থাৎ বেশি ধরে করে রক্ত মানে ব্লিডিং হয়েছে, মুখ দিয়ে হেমাটাইটিস, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিংবা স্টুলের সঙ্গে রক্ত প্রচুর পরিমাণে বেরোচ্ছে, বেরোতে সে কি হয়েছে, ফ্যাকাস হয়ে গেছে, যার জন্য সে হচ্ছে কি প্যালোর হয়ে গেছে। প্যালোর হয়ে গেলে কি আমরা যদি আমাদের প্যালোর দেখি এবং পেটের প্রবলেম থাকি, তাহলে আমরা ভাববো তার কোনো একটা সেটা কি হচ্ছে গ্যাস্ট্রিক ব্লিডিং, গ্যাস্ট্রিনটেস্টিনাল অর্থাৎ যে ট্র্যাকের কি হচ্ছে কোনো একটা ব্লিডিং পয়েন্ট আছে, সেই ব্লিডিং এর জন্য কি রক্ত গিয়ে ব্লাড লস হয়ে গিয়ে কি হয়েছে, সে প্যালোর হয়ে গেছে, ফ্যাকাস হয়ে গেছে, এনিমিয়া হয়ে গেছে। অর্থাৎ আরেকটা কি কারণে কি হতে পারে, সে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ দীর্ঘদিন সে কি হচ্ছে, সে না খেয়ে খেয়ে কি হচ্ছে, তার বডির কি হচ্ছে, তার পেল হয়ে গেছে, অর্থাৎ ফ্যাকাস হয়ে গেছে। ম্যাল নিউট্রিশনের কারণে একটা হতে পারে। It should be the noted the healthy individual may have the pale expression that mean the pallor। অর্থাৎ যদি আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচার আমি একটা দিয়েছি, সাইডে পিকচার দিয়েছি, তার সাইডের পিকচারটা অবশ্য ইয়ার আছে, জন্ডিসের আছে। প্যালোর থাকলে আমরা তার ব্লিডিং এর কথা ভাববো কিংবা ম্যালনিউট্রিশনের কথা ভাববো। জন্ডিসটা কি জিনিস? ইয়েলোইশ ডিসকালারেশন। যদি আমরা ইয়েলোইশ ডিসকালারেশন কিংবা গ্রিনিশ পিগমেন্টেশন অফ দ্য স্কিন, কিংবা আমাদের ফেস কিংবা স্ক্লেরা কিংবা আমাদের যে নেলগুলো আছে সেগুলো যদি ব্লু ইয়েলোইশ কালার, হলুদ বর্ণ ধারণ করে, যেটাকে আমাদের বলি কাওলা, তো হলুদ বর্ণ যদি পেশেন্ট দেখতে পায়, পেশেন্ট এখানে একটা পিকচার দেওয়া আছে, তার ফেসটা কি হচ্ছে একটা হলুদ বর্ণ দেখতে পাচ্ছি, কিংবা স্ক্লেরাগুলো চোখের যে সাদা অংশ আছে সেটাকে আমরা একটা হলুদ বর্ণ দেখতে পাচ্ছি। এরকম ধরনের যদি দেখতে পাই, তাহলে আমরা বাবুকে সেটা জন্ডিস হয়েছে। জন্ডিস কেন হয়? জন্ডিস বেশি হচ্ছে কেন? অ্যাকুইট হেপাটাইটিস যদি হয় তাহলে আমাদের জন্ডিস হবে, কিংবা লিভারের কোনো যদি প্রবলেম হয়, কিংবা লিভারে যদি সিরোসিস হয়, কিংবা কোলনজাইটিস হয়, কিংবা প্যানক্রিয়াসে যদি ক্যান্সার হয়, তাহলে কিন্তু একটা জন্ডিস প্রভাব করে। তো যখনই আমরা একটা পেশেন্টকে জন্ডিস দেখতে পেলাম, তখন আমাদের সঙ্গে সঙ্গে মাইন্ড স্ট্রাইক হলো তার একটা লিভারের প্রবলেম আছে, অর্থাৎ অ্যাকুইট হেপাটাইটিস হতে পারে, কিংবা সিরোসিস অফ লিভার হতে পারে, কিংবা কোলনজাইটিস হতে পারে, কিংবা আমাদের প্যানক্রিয়াস ক্যান্সার থাকতে পারে। তার মোটামুটি একটা আমরা ইন্সপেকশনের মাধ্যমেই আমরা যাচাই করে নিলাম তার এই রোগটা হয়েছে। হাইপার পিগমেন্টেশন, অর্থাৎ আমাদের যে এই নিচের যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট মুখে কি হয়েছে, ছোট ছোট একটা পিগমেন্টেশন, অর্থাৎ ছোট ছোট একটা দাগ দেখতে, ছোপ একটা পিগমেন্টেশন দেখতে পাচ্ছেন। এটাকে বলছেন ব্রোঞ্জিং অফ দ্য স্কিন, অর্থাৎ একটা কালো কালো ছোট ছোট দাগ, এটার নাম হচ্ছে আপনার হাইপার পিগমেন্টেশন, ব্রোঞ্জিং অফ দ্য স্কিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিসটা কি জিনিস? হেমোক্রোমাটোসিসটা কি জিনিস? It causes a body to absorb too much iron from the food of it। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কি হচ্ছে, বেশি পরিমাণে কি হচ্ছে, বডিতে আয়রনটা কি হচ্ছে, জমে যাচ্ছে। এক্সেস আয়রন স্টোর ইন দ্য অর্গান, অর্থাৎ আমাদের যে বিভিন্ন অর্গান যেগুলো আছে, বিশেষ করে আমাদের লিভার, হার্ট, প্যানক্রিয়াস, এগুলোতে কি হচ্ছে, আমাদের আয়রনের পরিমাণটা বেশি স্টোর হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণে আমাদের জমা হচ্ছে। Too much iron can lead to the life-threatening condition such as the liver disease। এগুলো যদি আমরা মুখের ছোপছোপে দাগ দেখতে পাই, তাহলে আমরা এটাকে কি বলবো, হাইপার পিগমেন্টেশন অর হেমোক্রোমাটোসিস। এরকম ছোপছোপে যদি দাগ হয়, অনেক সময় বলে ডাক্তারবাবু আমার দেখতে পাচ্ছেন না, মুখটাতে কালো 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 একটা দাগ হয়ে গেছে, তো এটা কেন হচ্ছে? তখন আপনাকে বলতে হবে এটা হাইপার পিগমেন্টেশন, হেমোক্রোমাটোসিস। এটাতে কি হচ্ছে, আপনার বডিতে বেশি পরিমাণে আয়রনটা জমছে। আয়রন জমার জন্য কি হচ্ছে, আপনার লিভারের প্রবলেম হতে পারে, কিংবা হার্টের প্রবলেম হতে পারে, কিংবা আপনার প্যানক্রিয়াসের প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমের জন্যই আপনার লিভার প্রবলেম কিংবা হার্টের প্রবলেম কিংবা আপনার প্যানক্রিয়াসের প্রবলেমের জন্য এই কালো 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 ছোট ছোট মুখের আপনার স্কিনে একটা পিগমেন্টেশন দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে বলছে হাইপার পিগমেন্টেশন, আর বলছে এটাকে আপনার হেমাক্রোমাটোসিস।
due to excess too much iron absorption in the liver or heart or pancreas. এবার বলছি ইডিমা। ইডিমাটা কি জিনিস আমরা জানি, তবুও একটু বলি। ইডিমাটা হচ্ছে যখনই আপনার পায়ে যখন একটা, এটা বলছে যেটা আপনার ফটোতে দেওয়া আছে, এটা হচ্ছে পিটিং ইডিমা। অর্থাৎ যখনই আমরা একটা আঙুল জোরে চাপলাম, তো কি হচ্ছে, আমার আঙুলের একটা ছাপ থেকে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ওটা আমাদের খুলবে। তো ইট টিপিক্যালি প্রেজেন্ট ইন সোয়েলিং অফ দ্য লিম্ব। পায়ে যে একটা আছে, পাটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে, এটা হচ্ছে পেডাল ইডিমা। অর অ্যাবডোমেন, অ্যাবডোমেন যদি আমাদের ফুলে, তখন সেটাকে বলবো আমরা অ্যাসাইটিস, অ্যান্ড অফটেন দে অ্যাসোসিয়েট উইথ লিভার সিরোসিস। এটা কেন আমাদের ফুলে, যদি আমাদের কিডনি প্রবলেম হয় কিংবা সিরোসিস বা লিভার যদি হয়, তাহলে আমাদের অ্যাবডোমেন ফুলবে। কিডনির যদি প্রবলেম হয়, তাহলে আমাদের পাটা ফুলবে। তাহলে আমরা পা ফোলা দেখে আমরা একটা ডায়াগনোসিস করতে পারবো কি কি প্রবলেম হয়েছে। যদি আমাদের পেটটা ফুলে, তাহলে আমরা বলতে পারবো কি অ্যাসাইটিস হয়েছে। পায়ে যদি এরকম পিটিং ইডিমা দেখতে পাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ভাবো কিডনির কোনো একটা প্রবলেম হয়েছে। সেটা হতে পারে রেনাল ফেলিওর কিংবা আরো অন্য কিছু। এবার আছে ক্যাচেক্সিয়া। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্যাচেক্সিয়া। অর্থাৎ কি হচ্ছে, বডিটা কি হচ্ছে, এক্সট্রিমলি তার মানে শুকিয়ে যাচ্ছে, ম্যারেজ শুকিয়ে যাচ্ছে টোটালি। Cachexia, ongoing muscle loss that not entirely relevant to the nutritional supplement. বডিটা কি হচ্ছে, যেমন আপনার ইয়ে হয়, মানে টিবি, যেটা যক্ষা রোগ, ক্ষয় রোগ, বডিটা কি টু মাস কঙ্কাল। তারপরে কি হচ্ছে, এরকম যদি ক্যান্সার হয় লাস্ট স্টেজে, তো কি টু মাস একদম শুকিয়ে যাচ্ছে বডিটা, খাওয়াচ্ছে দাচ্ছে, তবুও কিন্তু বডিতে কিন্তু কোনো কিছু লাগছে না, মাংস লাগছে না, একদম শুকিয়ে গেছে। বিশেষ করে ওল্ডার এজে হয়। এই টার্মটা হচ্ছে ক্যাচেক্সিয়া। ক্যাচেক্সিয়া কমনলি অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারলাইং ম্যালিগন্যান্সি। এটা বেশি করে ক্যাচেক্সিয়া কোথায় থেকে যাবে, ম্যালিগন্যান্সি। অর্থাৎ আমাদের যদি ক্যান্সার মতন যদি রোগ হয়, সেক্ষেত্রে কি ক্যাচেক্সিয়া বেশি দেখতে পাওয়া যাবে। সেটা হতে পারে প্যানক্রিয়াটিক কিংবা পেটের ক্যান্সার, কিংবা স্টোমাকের ক্যান্সার, কিংবা লিভার ফেলিওর, এইসব যদি থাকে, তাহলে আমাদের একটা ক্যাচেক্সিয়া বডি দেখতে পাবেন। তখনই ক্যাচেক্সিয়া যদি বডি দেখতে পান, তখনই আপনি একটা মনে করে নিলেন তার ম্যালিগন্যান্সি কোনো একটা ব্যাপার স্যাপার একটা কিছু আছে, কিংবা লিভার ফেলিওর একটা কোনো একটা ব্যাপার। যখনই দেখলেন একটা ক্যাচেক্সিয়া বডি, আর তখনই যদি তোর সঙ্গে কাছে থাকে, তখন হয়তো ভেবেলেন টিউবারকুলোসিস আছে, মানে যক্ষার মতন রোগ আছে। কিংবা যখন এরকম একটা ক্যাচেক্সিয়া বডি দেখতে পেলেন, তখন একটা ম্যালিগন্যান্সি ব্যাপার, অর্থাৎ তার ক্যান্সার কোনো একটা ব্যাপার স্যাপার আছে। এবার আছে হার্নিয়া। Hernia may be the hernias may be visible from the end of the bed. আমাদের যে অ্যাবডোমেনের যে অ্যাবডোমেন আছে, সেখানে আমাদের হার্নিয়া দেখতে পাবো। বিশেষ করে umbilical হার্নিয়া, ইনসেশনাল হার্নিয়া, umbilical হার্নিয়া যে আমাদের নাভি আছে, সেখানে একটা হার্নিয়া, পরে দেখাচ্ছি পিকচারগুলো আপনাদের ইনশাআল্লাহ। ইনসেশনাল হার্নিয়া অর্থাৎ সিজার করার অপারেশন করার পর সেখানে কোনো একটা বডিকে লুজ হয়ে গেছে, লুজিং পয়েন্ট এসে যাচ্ছে কি অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, কিছু যে আপনার পেরিটোনিয়াল যে রিজনগুলো, কিংবা আপনার কি বলবো, স্মল ইন্টেস্টাইনের কিছু অংশ, কিংবা সেই মোমেন্টামগুলো কিছু বেরিয়ে আসছে, সেই কোথায় লুজিং পয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে আমাদের হার্নিয়া। তো হার্নিয়া পেশেন্টকে কি করবেন, মানে প্রথমে পেশেন্টটাকে কি বলবো, পাটাকে ভাঁজ করতে বলবেন, আর রিল্যাক্স কন্ডিশনে থাকবে, আর জোরে হাসতে কিংবা কাশতে বলবেন। যখনই একটা পেশেন্টকে জোরে যখন কাশতে কিংবা হাসতে বলবেন, যেখানে লুজ পয়েন্ট আছে সেখানে জায়গাটা কি হবে, ফুলে উঠবে। তখন বুঝে গেলেন এখানে এই পেশেন্টের হার্নিয়া আছে। একটা পেশেন্টকে এক্সামিনেশন টেবিলে শুয়ে দিলেন, দিয়ে পেশেন্টকে বলবেন আপনি জোরে কাশুন কিংবা জোরে হাসুন। যখনই জোরে হাসতে কিংবা কাশতে যাবে, যেই পয়েন্টটাতে লুজ আছে সেই পয়েন্টটাতে কি হবে, ওই পেশেন্টের ফুলে উঠবে। তখনই বুঝে গেলেন আপনার এই জায়গাটাতে হার্নিয়া আছে। আরো হার্নিয়া সম্বন্ধে আপনাদের বলবো, পরের স্লাইডটা আছে।
এবার আছে হ্যান্ড। আমার পেশেন্টের হাত চেক করব। দ্য হ্যান্ড can provide lot of clinically relevant information and therefore the focus structure assessment of essential. আমরা হাত দেখো কিন্তু অনেক সময় রোগের ডায়াগনোসিস করতে পারি। প্রথমে আমরা কি দেখবো, পাম্প ইন্সপেকশন দ্য পাম্প মে বি দ্য প্যালোর। প্যালোর তো আগে বললাম, আমরা যদি পেলে ফ্র্যাকচার, যদি আমরা আঙুল হাত দেখবো, হাত দেখে দেখি কিনা তার ফ্যাকাসে আছে, তখন ভেবে যাবো অ্যানিমিয়া আছে। অ্যানিমিয়া থাকলে কি হবে আগেও বললাম, আর তার একটা আমরা ক্যান্সারের ব্যাপারে একটা ভাবতে পারি, কিংবা পেটের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট আছে সেখানে কোনো তার ব্লিডিং হয়েছে, বিশেষ করে ব্লিডিং হওয়ার জন্য যারা তার মানে অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়া হওয়ার জন্য তার হাতটা ফ্যাকাস হয়ে গেছে। ম্যাল নিউট্রিশন, দীর্ঘদিন সে না খেয়ে 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 গেছে, তার বডিটা তার ম্যালনারিশ হয়ে গেছে, ম্যালনারিশ হওয়ার জন্য তার হাতটা কি হয়েছে, ফ্যাকাস হয়ে গেছে। এবার আসি পালমার এরিথমিয়া, অর্থাৎ কি হচ্ছে তার হাতগুলো এরিথমিয়া, এরিথমিয়া অর্থাৎ আরবিসিটা বাড়বে বডিতে। তো রেডনেস ইনভলভিং দ্য হেল অফ দ্য পাম that can be the associated with a chronic liver disease. হাত এই যে নিচের যে পিকচারটা দেখছেন সেটা হচ্ছে পালমার এরিথমিয়া, পালমার এরিথমিয়া। সেটা কি হচ্ছে, তার হাতটা পুরো রক্ত জমে গেছে। তো ইট ক্যান বি নর্মালি ফান্ডে দেখতে পাওয়া যায়, প্রেগনেন্ট ওমেনদের এটা নর্মালি দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ দেখতে পাওয়া যায় যাদের ক্রনিক লিভার ডিজিজ, অর্থাৎ লিভারের একটা পুরাতন একটা দীর্ঘদিনের লিভারের একটা রোগীতে ভুগছেন, তখন কিন্তু একটা এরকম হাতটা লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচের পিকচারটা, আশা করি। জি স্যার। তো যখন এরকম একটা পিকচার দেখবেন নর্মালি একটা বয়স্ক লোকের, তখনই আপনি সঙ্গে সঙ্গে মাথাতে আপনার স্ট্রাইক করলো না এটা একটা লিভারের কোনো একটা প্রবলেম একটা আছে। আর যদি প্রেগনেন্ট ওমেনদের থাকে তো এটা নর্মালি থাকে। নেল সাইন, এবার কি করছেন আপনারা আঙুলগুলো চেক করবেন। আঙুল চেক করতে গিয়ে দেখবেন কি কাইলোনাইকিয়াটা কি জিনিস, একটা হচ্ছে স্পুন শেপ নেল। স্পুন শেপ নেল একটা চামচের মতো, এই যে পাশে দেখতে আছে স্পুন শেপ যদি নেল দেখতে পান, অ্যাসোসিয়েটেড উইথ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়ার জন্য এটা হতে পারে আপনার মানে কাইলোনাইকিয়া, যেটা ম্যাল অ্যাবজর্পশন অফ ইন ক্রনিক ক্রোনস ডিজিজ। ক্রোনস ডিজিজের ক্ষেত্রে যখনই দেখলেন কি এরকম একটা ধরনের নেল আছে, তখন আর আপনার মাথাতে স্ট্রাইক করলো এই ক্রোনস ডিজিজ হতে পারে, পেটের একটা প্রবলেম, অ্যাবডোমেনের একটা প্রবলেম, সেটা হচ্ছে কি ম্যাল অ্যাবজর্পশন ক্রোনস ডিজিজ। যখনই দেখলেন কাইলোনাইকিয়া আছে, তখনই আপনি ভেবে গেলেন একটা তার পেটের ক্রোনস ডিজিজ হতে পারে। তারপরে হয়তো কনফার্মেশন করার জন্য আপনি ডায়াগনোসিস করবেন, কিন্তু আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে নিতে পারবেন। আর ক্রোনস ডিজিজ এই কাইলোনাইকিয়া দেখে আপনি ডায়াগনোসিস করলেন ক্রোনস ডিজিজ। এবার হচ্ছে লিউকোনাইকিয়া। এই যে নেলটা দেখছেন স্যার, নেলটাতে আপনার একটা সাদা স্পট দেখতে পাচ্ছেন, হোয়াইটেনিং অফ দ্য নেল ইন বেড। নেলের বেডে কি দেখতে পাচ্ছেন একটা হোয়াইট স্পট, এটা হচ্ছে আপনার কাইলোনাইকিয়া। বুঝতে পারলেন স্যার? তো এই কাইলোনাইকিয়া দেখে আপনি বুঝতে পারবেন এন্ড স্টেজ লিভার ডিজিজ, অর্থাৎ লিভারের একটা কোনো একটা প্রবলেম আছে যার জন্য এই হাতে এরকম একটা সাদা স্পট বোঝা গেছে। প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, অর্থাৎ প্রোটিন লস হচ্ছে, প্রোটিন লস হওয়ার জন্য এরকম একটা হাতের সাদা স্পট দেখতে পাচ্ছেন। এই টার্মটার নাম হচ্ছে কাইলোনাইকিয়া। যখন দেখতে পাবেন তখন একটা লিকোনাইকিয়া না স্যার, সরি কাইলোনাইকিয়া বলছি, লিকোনাইকিয়া। এটা একটু স্পিডে বলতে গিয়ে সরি, থ্যাংক ইউ ম্যাম। লিকোনাইকিয়া যখন স্পট পেয়ে গেলেন তখন এটা বুঝে গেলেন এন্ড স্টেজ অফ লিভার ডিজিজ, অর্থাৎ লিভারের প্রবলেম যেটা হচ্ছে, আর প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি এটার জন্য একটা হচ্ছে। এবার আসি ক্লাবিং ফুট আর ফিঙ্গার ক্লাবিং। এই যে নেলটা দেখতে পাচ্ছেন, নেলগুলো কি হচ্ছে খুলে গেছে, প্রত্যেকটা নেল কি হচ্ছে তার খুলে গেছে, এটাই হচ্ছে আমাদের
ক্লাবিং ফুট অর ফিঙ্গার ক্লাবিং। কি হচ্ছে আপনার ফিঙ্গার ক্লাবিং ইনভলভ দ্য ইউনিফর্ম সফট টিস্যু সোয়েলিং of the terminal plexus of digital, the subsequent loss of normal angle between the nail and nail bed। অর্থাৎ কি হচ্ছে আমাদের যে নেল এবং নেল বেড যেটা আছে সেখান থেকে তার কি হচ্ছে তার নর্মাল যে আছে সেটা লস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কি হচ্ছে তার সব কিছুগুলো ফুলে যাচ্ছে। দেখছে প্রত্যেকটা নেলগুলো কি হচ্ছে ফুলে আছে। এই ফুল যখন দেখতে পাবেন তো এটাই ভেবে বললেন এটা হচ্ছে ক্লাবিং ফুট অর ফিঙ্গার ক্লাবিং। এরকম যদি পেশেন্ট দেখতে পান তখন আপনার মাথায় স্ট্রাইক করলো তার একটা আইবিডি অর্থাৎ ইনফ্লামেটরি বায়োল ডিজিজ আছে, কিংবা কলিয়াক ডিজিজ আছে, কিংবা সিরোসিস অফ লিভার, লিম্ফোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ আমাদের যে বেসিক লিম্ফ নোড যখন আপনার ফুলে যায় তখন কি হয় লিম্ফোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এরকম যদি থাকে তাহলে আমাদের এরকম একটা ক্লাবিং ফুট দেখতে পাবেন। তো পেশেন্টকে কি বলবেন আপনার হাত দেখান, হাত দেখাতে বললো তখন কি দেখতে পেলেন এরকম আপনার একটা ডায়মন্ড শেপ উইন্ডো দেখতে পাবেন, সেটাই হচ্ছে আপনার ডায়মন্ড শেপ উইন্ডো দেখতে পাবেন, সেটাই হচ্ছে আমাদের ক্লাবিং ফুট। এটা আর একটা নাম হচ্ছে আপনার ইস্টাম রুট উইন্ডো। এক কথা এটা হচ্ছে আমাদের ক্লাবিং ফিঙ্গার ওর ফিঙ্গার ক্লাবিং। এটা দেখে যখনই দেখতে পেলেন তখন আপনার মাথায় স্ট্রাইক করলো তার ইনফ্লামেটরি বায়োল ডিজিজ হতে পারে, ক্যাচেক্সিয়াল ডিজিজ হতে পারে, কিংবা সিরোসিস অফ লিভার হতে পারে, কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল তার লিম্ফোমা হয়েছে, তখনই এই সাইনটা আপনি দেখতে পাবেন। এবার আসি অ্যাস্টেরিয়াসিস অর্থাৎ ক্লাবিং টিউমার। একটা পেশেন্টকে আপনি বললেন কি আপনার হাতটা মানে দেখান, কিংবা পেশেন্ট আপনাকে বললো স্যার আমার হাতটা কাঁপছে, তখন একটি পেশেন্টকে বললেন আপনার হাতটাকে ভালো করে উঁচু করে তুলুন অ্যাটলিস্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ড ধরে আপনাকে একটা পেশেন্টকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করতে গিয়ে দেখলেন আপনার তার হাতটা থর করে একটা কাঁপছে। টাইপ অফ নেগেটিভ myoclonus characteristic the irregular lapse of posture causing the flapping motion of the hand। তার কি হচ্ছে ইরেগুলার পোস্টার, তার মানে স্থিরভাবে থাকতে পারছে না, হাতটা স্থিরভাবে থাকতে পারছে না, একটা মোশন করছে সবসময়, তার মানে কাঁপছে হাতটা, হাত দুটো কাঁপছে। এটা কেন কাঁপে হাতটা? পেটের যদি আপনার নার্ভার প্রবলেম তো একটা আছে, নার্ভ প্রবলেম হচ্ছে তো হাতটা কাঁপে, কিন্তু যদি আপনার হেপাটিক এনসেফালোপ্যাথি অর্থাৎ ডিউ টু হাইপার অ্যামোনিয়া হেপাটিক এনসেফালোপ্যাথি যদি থাকে অর্থাৎ লিভার তার সাথে নার্ভের প্রবলেম, লিভার প্লাস নার্ভের প্রবলেম যদি থাকে তাহলে কি হবে এরকম একটা আপনার হাতটা কাঁপবে। এটাই হচ্ছে আপনার অ্যাস্টেরিয়াক্স অর ক্লাবিং টিউমার। কার্বন ডাই অক্সাইড টেনশন সেকেন্ডারি টু টাইপ রেসপিরেটরি ফেলিওর এর সময় এটা হাতটা কাঁপে ইজ অ্যানাদার পসিবল কজ অফ দ্য অ্যাস্টেক্সিয়া। তাহলে আমাদের হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য যখনই এরকম আপনার হাতটা কাঁপে তখনই আপনার মাথাতে স্ট্রাইক করলো হেপাটিক এনসেফালোপ্যাথির একটা রোগী হতে পারে, কিংবা আপনার কার্বন রেনাল ফেলিওর, সেকেন্ডারি রেনাল ইউরেমিয়া সেকেন্ডারি টু রেনাল ফেলিওর, যদি কিডনির আমাদের ফেল করে তখন এরকম হাত কাঁপবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন সেকেন্ডারি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয় তখনই এরকম হাতটা কাঁপবে। এটা হচ্ছে আমাদের ক্লাবিং টিউমার অর অ্যাস্টেরিয়াক্স। এবার আসছি এতক্ষণ যে আলোচনা করলাম সবই হচ্ছে ইন্সপেকশন অর্থাৎ চোখে দেখবো এবং পেশেন্টকে অবজারভেশন করবো, এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবার কি করব প্যালপেশন অর্থাৎ পেশেন্টকে আমরা কি করব হাত দিয়ে দেখবো, টাচিং করব। এতক্ষণ শুধু চোখ নিয়ে কথা বলছিলাম, আমাদের পেশেন্ট উইথ আমাদের চোখ, ডাক্তারের চোখ, এই নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবার কি হবে পেশেন্টকে আমরা হাত দিয়ে তার
টাচিং করব। তো প্রথমে আমরা আসি কি, এটা আমরা সবাই করি, সবাই জানেন, তবুও জাস্ট যখন আমি আলোচনার মাধ্যমে আসছি আমাকে বলতেই হবে, যার জন্য একটু বলছি। রেডিয়াল পালস, আমরা কি করব, আমাদের যে রেডিয়াল যে আটারি আছে সেই রেডিয়াল আটারিকে আমরা 3টা ফিঙ্গার দিয়ে চাপবো। প্রথম যে আমাদের আছে তা আস্তে আস্তে ছাড়বো, মাঝের যে আমাদের যে রিং ফিঙ্গার, সেই রিং ফিঙ্গার দিয়ে আমাদের পালসটা আমরা রিয়েলাইজ করব রিস্ট জয়েন্টের কাছে। আর যেটা আমাদের যেটা লাস্ট ইন্ডেক্স ফিঙ্গার সেটাকে দিয়ে আস্তে আস্তে ছাড়বো। তো এই 3টে ফিঙ্গার, এই পিকচারটা স্যার দেখতে পাচ্ছেন আপনারা পিকচারটা, এটা দিয়ে আমরা আস্তে আস্তে পাশে ছাড়বো। এটা দিয়ে আমরা কত আমাদের রিদিম আর কতটা রেট আর রিদিম দুটো জিনিস আমরা ভালো করে জানবো। যখনই আমরা পালসটা চেক করব, রেডিয়াল পালস চেক করব, তখন আমরা দুটো জিনিস চেক করব, সেটা হচ্ছে কি রেট, 1 মিনিটে কতটা আমাদের পালসটা চলছে, আর আমাদের রিদিম অর্থাৎ ছন্দটা ঠিক আছে কিনা, একসঙ্গে অনেকটা ব্লাড যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে, না বেশি পরিমাণে যাচ্ছে না কম পরিমাণে যাচ্ছে, সেই রিদিমটা আমরা ভালো করে জানবো। আর 1 মিনিটে 30 সেকেন্ডে 60 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিটে কতটা আমাদের পালস চলছে, 60 চলছে না 72 চলছে না 100 চলছে, সেটা আমরা জানবো। তো আমরা পালস, রেডিয়াল পালসের মাধ্যমে আমরা অনেক রোগীকে অনেক রকম চিকিৎসা করতে পারবো। আগেকার যুগে যারা ডাক্তার ছিলেন তারা তো পালস দেখেই বলে দিতেন আপনার এই রোগ হয়েছে। এখন অনেক ডিজিটাল যুগ হয়েছে, যার জন্য আমরা অনেক রকমের ডায়াগনোসিস করতে বলছি, পেশেন্ট হয়তো টাচই করছি না, কিন্তু এটা অবশ্যই করা দরকার আমাদের। পালস রেট দেখেও মানে আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা হচ্ছে আমাদের টুপিয়ান ট্রিন কন্ট্রাকচার। এটা আমাদের একজন সিরাজুল স্যার ক্লাসে বলেছিলেন, উনি একদিন এটা পড়িয়েছিলেন, ওনার ফেসবুকে উনি এটা একটা ছেড়েছিলেন, অস্টিকাম রোগ দিয়ে উনি এটা সারিয়েছেন, আপনারা মনে হয় দেখেছেন, তাও বলি। ডুপিয়ান ট্রেন কন্ট্রাকচারটা কি জিনিস, এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারগুলো, সেগুলো কি হচ্ছে আমাদের যে টেন্ডনগুলো সেটা মানে স্ট্রাকচার হয়ে যাচ্ছে, অর্থাৎ শক্ত হয়ে যাচ্ছে, সোজা করতে পারছে না। একটা পেশেন্ট আসলো, এই দুটো আঙুল কি হচ্ছে তা সোজা করতে পারছে না। Rotating contracture involve the thickening or of the palmar fascia, resulting in the development of cord or palmar fascia, which eventually cause of contracture deformity of the finger and thumb. There are a number of factors that have been associated with the development of Dupuytren contracture, including genetic, excessive alcohol use, increasing age, male gender and diabetics. তাহলে স্যার এটা বেশি কাদের দেখতে আমরা পাবো, যদি এরকম যদি থাকে তাহলে আমরা কি কি গেস করতে পারবো এটা কাদের বেশি হয়? যেরা এটা কনজেনিটালি হতে পারে, জেনেটিক্যালি হতে পারে, জেনেটিক্যালি হতে পারে, আর যারা এক্সেস ড্রিঙ্ক করেন, মদ পান করেন, তাদের ক্ষেত্রে ওটা হতে পারে, কিংবা বয়স্ক লোক যদি হয়ে যায় তার ক্ষেত্রে একটা হতে পারে। এটা সাধারণত মেলদের বেশি দেখতে পাওয়া যায়। আর ডায়াবেটিস দীর্ঘদিন যদি থাকে তাহলে এটা এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়। এটা আমাদের সিরাজুল স্যার একদিন ক্লাসে নিয়েছিলেন এবং বলেছিলেন, এবং আমাদের যে সিনথেসিস যে রেপার্টরি আছে, এক্সট্রিমিটি গিয়ে হ্যান্ডে গিয়ে ডুপ্লিকেট কন্ট্রাকচার লিখবেন, দেখবেন আপনার মেডিসিন চলে আসবে অটোমেটিক। তো এই যে ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন, ব্যাকা হয়ে আছে, এবং এই যে দুটো ফিঙ্গার দেখতে পাচ্ছেন ব্যাকা হয়ে আছে, এটাই হচ্ছে আমাদের ডুপিয়ান কন্ট্রাকচার। এবার আসি একটু হ্যান্ড থেকে চলে গেলাম, আমরা একটু উপরে উঠলাম, আর্ম অ্যান্ড এক্সিলা। আর্ম অ্যান্ড এক্সিলাতে আমরা কি কি দেখবো, ইন্সপেকশন করবো। ব্রিসিং, may suggest underlying clothing the abnormalities secondary to liver disease or cirrhosis. ব্রিসিং যদি দেখতে পান তাহলে সেটা আমরা গেস করতে পারি সিরোসিস অফ লিভার।
এসকোরিয়েশন অর্থাৎ কোনো একটা জায়গাতে কি হচ্ছে তার হেজে গেছে। এসকোরিয়েশন মানে হেজে যাওয়া। তো scratch mark that may be the cause by the patient trying to relieve pruritus অর্থাৎ কোনো জায়গাটাতে কি হচ্ছে হেজে গেছে। In the context of abdominal examination, it may be this may suggest underlying cholestasis এসকোরেটিং যদি দেখতে পান তাহলে এক্সামিনেশন তাহলে কোলেস্টাসিসের জন্য এসকোরিয়েশনটা আমাদের দেখতে পাবো। নেল ট্র্যাক মার্কটা আমরা কিছু দেবো। Important to note the intravenous drug use can be associated within the increased risk of viral hepatitis. নিডল ট্র্যাক মার্ক দেখতে পাই তাহলে আমরা এগুলো মনে হয় পিকচার আছে মনে হয়। পরে স্যার পিকচারগুলো দেখে বোঝাচ্ছি আমি। ভাইরাল হেপাটাইটিসের জন্য আমরা নিডল ট্র্যাক মার্ক দেখতে পাবো। এবার আসি অ্যাক্সিলাতে ক্যান্থোসিস নাইগ্রিকান একটা টার্ম হচ্ছে ক্যান্থোসিস নাইগ্রিকান, ডার্কেনিং অ্যান্ড থিকেনিং অফ দ্য অ্যাক্সিলারি স্কিন অর্থাৎ আমাদের একটা কালো ধরনের কিংবা একটা শক্ত ধরনের হাইপার পিগমেন্টেশন কিংবা হাইপার ক্যারোটাইসিস একটা আমরা অ্যাক্সিলাতে দেখতে পাবো। সেটা কেন দেখতে পাবো? সেটা হচ্ছে যদি এরকম মার্ক থাকে তাহলে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস অনুভব করতে পারবো, কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো ম্যালিগন্যান্সি অর্থাৎ স্টোমাকের ভিতরে কোনো ক্যান্সার আছে তখন সেটা আমরা অনুমান করব। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আর ক্যান্সার যদি থাকে তাহলে এই কন্ডিশনটা আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে ক্যান্থোসিস নাইগ্রিকান। সেটা কি জিনিস? একটা মানে হাইপার পিগমেন্টেশন একটা কালো ধরনের জিনিস দেখতে পাবেন। আর থিকেনিং অর্থাৎ জায়গাটা পুরো হয়ে গেছে। হাইপার ক্যারোটাইসিস এরকম ধরনের দেখতে পাবেন কোথায়? অ্যাক্সিলাতে। এরকম ধরনের জিনিস দেখতে পাবেন অ্যাক্সিলাতে, তাহলে সেটা অনুমান করবেন টাইপ 2 মেলিটাস ডায়াবেটিস মেলিটাস আর হচ্ছে স্টোমাক ক্যান্সার। যদি আপনার অ্যাক্সিলারিতে হেয়ার লস থাকে সেটা দেখতে পাবেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিংবা ম্যালনিউট্রিশন যদি থাকে তাহলে আমরা যদি অ্যাক্সিলারিতে হেয়ার লস হয়ে যায় অর্থাৎ সেখানে আমাদের যেমন মাথাতে হয় হেয়ার লস হলে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পিগমেন্টেশন ক্যান্থোসিস নাইগ্রিকান একটা এই জায়গাটা আমাদের একটা কালো হয়ে গেছে, তখনই আমাদের কি ভাববো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আর স্টোমাক ক্যান্সার মতন জিনিস আছে। আর যদি এখানে আমাদের হেয়ার লস হয় তাহলে আমরা ভাববো ম্যালনিউট্রিশন হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার আছে চোখে কনজাংটিভাইটিস প্যালোর যদি থাকে তাহলে আমরা ভাববো অ্যানিমিয়া। তো বললামই প্যাথোলজিক্যাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে কি কারণ আছে এর আগে প্রিভিয়াসলি বললাম। আর যদি আমরা চোখে জন্ডিস দেখতে পাই তাহলে আমরা বললাম জন্ডিস যদি দেখতে পাই চোখে, বিশেষ করে স্ক্লেরা যেটা আছে চোখের যে সাদা অংশটা সেখানে যদি আমরা ইয়েলোইশ কালার দেখতে পাই তাহলে সেটা পাবো জন্ডিস, সেটা আমাদের আগে প্রিভিয়াসলি বলে আসলাম। এবার আসি কর্নিয়াল আর্কাসটা কি জিনিস? পিকচার দেখতে পাচ্ছেন, কালো একটা ধরনের একটা কালো রিং পড়ে আছে আমাদের কর্নিয়াতে, একটা কালো রিং পড়ে আছে, সেটাই হচ্ছে কর্নিয়াল আর্কাস। এই জিনিসটা লেখা আছে কর্নিয়াল আর্কাস কি জিনিস? এ হেজি হোয়াইট গ্রে ব্লু opaque ring located in the peripheral cornea, typically occurring in patients over the age of 60। অর্থাৎ এটা সাধারণত দেখতে পাওয়া যায় 60 বছর ঊর্ধ্বে যাদের হয়ে গেছে তাদের এরকম একটা হেজি হোয়াইট গ্রে অর ব্লু ওপেক রিং
পেরিফেরাল যে কর্নিয়া আছে সেখানে দেখতে পাবেন, সেটা একটা ওল্ডার এজ পেশেন্টে দেখতে পাবেন। এরকম যদি থাকে এটা একটা বিনাইন কন্ডিশন। আর যদি 50-এর নিচে যদি পেশেন্ট থাকে তাহলে যাদের হাইপার কোলেস্টেরোলিমিয়া, বেশি পরিমাণে যাদের কোলেস্টেরল জমছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। এর টার্মটা হচ্ছে কর্নিয়াল আর্কাস। এই জিনিসটা এরকম যদি দেখতে পান চোখের মধ্যে তাহলে একটা কর্নিয়াল আর্কাস, তখন একটা অনুমান করতে পারেন তার হাইপার কোলেস্টেরোমিয়া হচ্ছে। এবার আছে আরেকটা আছে জ্যান্থেলাসমা। এই জিনিসটা যেটা স্যার আছে এটাও হচ্ছে আমাদের হাইপার কোলেস্টেরোমিয়া ডিউ টু ইয়েলো রাইজ কোলেস্টেরল রিচ ডিপোজিট অ্যারাউন্ড দ্য আইজ। আমাদের চোখের নিচে স্যার দেখতে পাচ্ছেন এই পিকচারটা, এখানে কি হচ্ছে একটা আমাদের ইয়েলোইশ, এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আমাদের হাইপার কোলেস্টেরোমিয়া, অর্থাৎ আমাদের কোলেস্টেরলটা আমাদের বেশি পরিমাণে জমছে। এই কোলেস্টেরল বেশি পরিমাণে জমার জন্য কি হচ্ছে সেটা আমাদের হাইপার কোলেস্টেরোমিয়া। আর চোখে যেটা রিং দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু হাইপার কোলেস্টেরোমিয়া। ওইটার নাম হচ্ছে আমাদের কর্নিয়াল আর্কাস, আর এটার নাম হচ্ছে আমাদের মেডিকেল টার্ম জ্যান্থেলাসমা। তো সাধারণত আমরা জানি এটা কোলেস্টেরলের জন্য, কোলেস্টেরল বডিতে যদি বেশি জমে তখনই এই ধরনের আমাদের একটা সিমটমস দেখতে পান। অনেক সময় পেশেন্ট জিজ্ঞাসা করে এটা কেন হয়েছে, তখন আমরাও ডাইরেক্ট বলে দিই আপনার বডিতে কোলেস্টেরল বেশি জমছে, কিন্তু মেডিকেল টার্মটা হয়তো বলি না। যদি মেডিকেল টার্মটা এরপর হয়তো বলবো, জানতে ওরা বুঝবেও না হয়তো, তখন হয়তো কোলেস্টেরলটাই বুঝবে বেশি, তখন আমরা কোলেস্টেরলটাই বলি। হাইপার কোলেস্টেরোমিয়ার জন্য এই জিনিসটা হয়। টার্মটা হচ্ছে জ্যান্থেলাসমা। এবার হচ্ছে ক্লেসার রিং। এটা হচ্ছে আমাদের চোখে, এটা দেখতে পাবেন ডার্ক রিং, একটা কালো রিং that circle the iris associated with the উইলসন ডিজিজ। এটা আমরা কিসের জন্য দেখতে পাবো, উইলসন যে ডিজিজ আছে সেই উইলসন ডিজিজের জন্য একটা ডার্ক রিং দেখতে পাবো। ডার্ক রিং যখন দেখতে পাবো তখন আমরা মনে করবো সেটা একটা উইলসন ডিজিজের কথা আমরা তখন মনে করব। The disease involves abnormal copper processing by the liver, resulting the accumulation and deposition of various tissue, including the liver cause the cirrhosis। অর্থাৎ লিভার প্রবলেমের জন্য আর আমাদের সিরোসিস লিভার জন্য এরকম আমাদের একটা ডার্ক রিং দেখতে পাবো। এই ডার্ক রিং যদি দেখতে পাই তাহলে আমরা একটা লিভার প্রবলেমের কথা ভাববো, সেটার নাম হচ্ছে আমাদের কেসার ফেস্টারিং। এই চোখে যেটা দেখতে পাচ্ছেন। Peripheral injection, inflammation of the area conjunctiva adjacent to the iris. Perilimbal injection is a sign of anterior uveitis, which can be associated with the inflammation of bowel disease. Other clinical features anterior uveitis including the photophobia, ocular pain, and reduced visual acuity. যদি আমাদের পেরিলিম্বাল ইনজেকশন এই যে দেখতে পাই, এটা লেখা আছে যেটা অ্যান্টেরিয়র উভেলাইটিস, যদি এরকম আমরা সাইন দেখতে পাই তাহলে আমরা যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে তখনই আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কথা ভাববো। যদি এরকম আমরা যদি একটা দেখতে পাই, সেটা কি হচ্ছে ইনফ্লামেশন, অর্থাৎ চোখে আমাদের কি হচ্ছে, চোখটা এরকম ধরনের আমাদের লাল হয়ে ফুলে গেছে, ইনফ্লামেশন অফ দ্য এরিয়া অফ দ্য কনজাংটিভা,
আমাদের এই যে পুরোটা আমাদের কি হচ্ছে, ফুলে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে। এরিয়া অফ কনজাংটিভা অ্যাডজাস্টমেন্ট অফ দ্য আইরিস পুরোটাই আমাদের কি হয়েছে, ফুলে গেছে। এটার নাম হচ্ছে আমাদের অ্যান্টেরিও ওভালাইটিস। এরকম যদি আমাদের সাইন দেখতে পাই তাহলে আমরা ইনফ্লামেটরি বাইল ডিজিজের কথা ভাববো। এটা যদি থাকে তাহলে আমরা তার কি হবে, আলো সহ্য করতে পারবে না, আর চোখে প্রচন্ড ব্যথা থাকবে, আর চোখে কমও দেখবে। এরকম যদি থাকে তাহলে আমরা একটা ইনফ্লামেটরি বাইল ডিজিজের কথা ভাববো। এবার আসি মাউথ। মাউথ আমরা ইনস্ট্রাকশন করব। মাউথে যদি থাকলে আমাদের এই যে এই দুটো দেখতে পাচ্ছেন এই কোনাতে, এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে কোনাতে যদি ঘা থাকে এটাকে বলা হয় এই লিপের যে আমাদের ইয়ে আছে ঠোঁটের কোনাতে কি হচ্ছে, তার ঘা দেখতে পাচ্ছেন। তো এরকম ধরনের যদি থাকে তা এটাকে বলা হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যদি আমরা দেখতে পাই তাহলে আমরা ভাববো কি তার আয়রন ডেফিসিয়েন্সি একটা কিছু আছে, তাহলে তার আমরা গ্যাস্ট্রোম্যালিগন্যান্সি কিছু একটা ভাববো, আর ম্যালঅ্যাবজর্পশন। তো common inflammatory condition affecting the cornea of the mouth. It has a wide range of causing, including the iron deficiency, that is the gastrointestinal malignancy or malabsorption. এইসব কারণে আমরা এই অ্যাঙ্গুলার, এটা এই জন্য বেশি দেখতে পাওয়া যায় আয়রন ডেফিসিয়েন্সি এর জন্য। এই জিনিসটা এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসটা আমরা বেশি দেখতে পাওয়া যায়। তখনই হয়তো অনেকে এটা আয়রন ডেফিসিয়েন্সির যে ফুড সাপ্লিমেন্টারি আছে ওটা খাওয়ালে এটা ঠিক হয়ে যায়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এবার হচ্ছে গ্লুটাইটিস। টাংটা দেখতে পাচ্ছেন আমাদের, এরকম টাং আমরা দেখি অনেকে, আমাদের প্রচুর মেডিসিন আছে, এইসব দেখে আমরা কিন্তু অনেক সময় ডায়াগনোসিস করি। এবার আমাদের ক্লিনিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন আমরা দিই। এটার নাম, টাংটার নাম হচ্ছে, এই যে টাংটা দেখতে পাচ্ছেন ফাটা ফাটা এবং আমাদের সাদা স্পট হয়ে আছে, স্মুথ এরিথেমেটাস এনলার্জমেন্ট অফ দ্য টাং অ্যাসোসিয়েট কি হচ্ছে আমাদের আয়রন, ভিটামিন বি12, ফ্যালোট ডেফিসিয়েন্সি, এইসবের জন্য এই জিনিসটা বেশি হয়। আমরা ওই জন্য বলে ভিটামিন বি12 কমে গেছে কিংবা আয়রন কমে গেছে, ফ্যাটাল ফোলেট ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এইসব কমে গেছে, এটার জন্য আমরা বলি, এটাকে বলা হয় গ্লুটাইটিস। তো ইনফ্লামেটরি বয়েল ডিজিজ যে আছে সেটার কারণে এই রোগটা বেশি হয়। এটা দেখছে ওরাল ক্যান্ডিডাইটিস, যেটা আমাদের অ্যান্টিমক্লুডে আছে, একদম পুরো থকথকে হয়ে আছে, মনে হচ্ছে কি দই জমে আছে। এটার নাম হচ্ছে ওরাল ক্যান্ডিডাইটিস। ফাঙ্গাল ইনফেকশন commonly associated with the immunosuppression. It characterized by the pseudomembranous slush which can be easily wiped away to reveal underlying the erythematous mucosa. এই কন্ডিশনটার নাম হচ্ছে আপনার ওরাল ক্যান্ডিডাইটিস। ওরাল ক্যান্ডিডাইটিস মানে আরো পরে লেখা আছে ঠিক, ওরাল ক্যান্ডিডাইটিস। এবার একটা বাক্কাল ক্যাভিটিতে দেখতে পাচ্ছেন একটা আলসারেশন, এটাকে বলা হয় অ্যাপথাস। আপনারা জানেন ভালো করে, এটা আর বেশি কিছু বলছি না। তো এটা বিশেষ করে কখন দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় মেকানিক্যাল ট্রমা, কোনো আঘাত লেগেছে সেটার জন্য আমাদের একটা অ্যাপথাস আলসার হতে পারে, কিংবা আয়রন কিংবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে হতে পারে। এটা সাধারণত রোগ যদি হয় ক্রোনস ডিজিজের জন্য এই রোগটা বেশি হয়, অ্যাপথাস আলসারেশন, অর্থাৎ অ্যাপথাস আলসারেশন। এই যে দেখতে পাচ্ছেন বাক্কাল ক্যাভিটিতে একটা ঘা, এই ঘাটাই হচ্ছে আমাদের অ্যাপথাস আলসার। এটা বিশেষ কারণ হয় আয়রন ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কিংবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এইসবের জন্য বেশি হয়। আর রোগটার নাম হচ্ছে ক্রোনস ডিজিজ, আর এমনি টার্মটা হচ্ছে অ্যাপথাস আলসার। এবার আসছি হাইপার পিগমেন্টেশন ম্যাকুলেস, হাইপার পিগমেন্টেশন ম্যাকুলেস। এই যে কালো 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 দাগটা দেখতে পাচ্ছেন আমাদের বাক্কাল ক্যাভিটিতে, কালো কালো দাগ, এটার নামে হচ্ছে হাইপার পিগমেন্টেড ম্যাকুলেস। আরেকটা এটার ইয়ে হচ্ছে আপনার টার্ম, সেটার নাম হচ্ছে পিউজ
Jaeger syndrome, huge Jaeger syndrome, autosomal dominated genetic disorder, একটা genetic disorder that can result the development of polyps in the gastrointestinal tract. যদি পেটে আমাদের কোনো পলিপ ধরনের কোনো রোগ হয়, অর্থাৎ পেটে আমাদের কোনো একটা পলিপ অর্থাৎ টিউমার মতো ধরনের যদি জিনিস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যদি থাকে, তাহলে কিন্তু এরকম একটা হাইপার পিগমেন্টেড ম্যাকুলার চিহ্ন একটা দেখতে পাবেন। এটা আর একটা নাম হচ্ছে পিউর্জ জেগার্স সিনড্রোম। এটা কেন দেখতে পাবো? যে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে যদি কোনো পলিপ ধরনের কোনো জিনিস দেখতে পাই কিংবা টিউমার মতো কোনো জিনিস দেখতে পাই, তাহলে এই আমাদের কালো একটা বাক্কাল ক্যাভিটিতে দেখতে পাবেন। এবার আসি নেক। নেকে তো অনেক জিনিসই আছে। নেকে আমাদের অনেক সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডগুলো আমাদের এনলার্জ হয়ে যায়। তো আমাদের যদি এটা বিনাইনও থাকে থাকে, তো বিনাইন থাকলে ইজিলি সেটা আমাদের ভালো হয়ে যায়, ম্যালিগন্যান্সি থাকলে সেটা মোর ডিফিকাল্ট। তো এটা আমরা পেটের কোনো সমস্যা থেকে এই আপনার নেগে আপনার যে এগুলো আছে লিম্ফ নোডগুলো এনলার্জ গুলো হয়, আর রাইট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডগুলো এনলার্জ হয়। এবার আছে চেস্ট। চেস্ট আমরা ইনফেকশন করবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকের যে আমাদের প্রবলেম হয়, চেস্টও কিছু আপনার সিমটমস দেখতে পাবেন। সেটা হচ্ছে স্পাইডার নেভেল, একটা জালিকার মতন একটা মকরাসের যে জাল আছে সেরকম ধরনের একটা কোনো লিসেন দেখতে পাবেন স্কিনে। এটার নাম হচ্ছে স্পাইডার নেভি। স্পাইডার নেভি, স্পাইডার নেভি স্কিন লিসেন দ্যাট হ্যাভ এ সেন্ট্রাল রেড প্যাপুল, লাল ধরনের একটা সেন্ট্রাল প্যাপুল দেখতে পাবেন, হুইচ ফাইন রেড লাইন extending radially caused by increasing level সার্কুলেটিং অস্ট্রোজেন। আমাদের যে অস্ট্রোজেন যে হরমোন আছে সেটা লেভেলটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এরকম ধরনের একটা লাল লাল ফাইন রেডনেস লাইন দেখতে পাবেন, যেটা দেখতে মনে হবে মকরাসার জালের মতন। স্পাইডার নেভেল আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিভার সিরোসিস। লিভার সিরোসিস রোগের কারণে এরকম একটা স্পাইডার নেভেল এই দেখতে পাবেন, যেটা কি মনে হবে ছোট ছোট প্যাপিল ফাইন লাইন, যেটা দেখতে মনে হবে একটা মকরাসার জালের মতো ছাপ একটা দেখতে পাবেন। সেটার নাম হচ্ছে স্পাইডার নেভেল। এটা কেন হয়? ডিউ টু সিরোসিস অফ লিভার। সিরোসিস লিভারের জন্য দেখতে পাওয়া যায়। আর এটা দেখতে পাওয়া যায় নর্মালি মহিলাদের যখন প্রেগনেন্ট ওমেনদের এটা দেখতে পাবেন। আর যিনারা কন্ট্রাসেপটিভ পিল বেশি খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা এই চিহ্নটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর প্যাথোলজিক্যালি দেখতে পাওয়া যাবে সিরোসিস অফ লিভার। যাদের সিরোসিস অফ লিভার আছে, যখনই আপনি দেখতে পেলেন কোনো প্রেগনেন্সি ওমেন নেই, কোনো কন্ট্রাসেপটিভ পিল উনি নিচ্ছেন না, অথচ স্পাইডার নেভেল আপনি দেখতে পেলেন, তখনই আপনি ভাবতে পারলেন যে সিরোসিস অফ লিভার হয়েছে, তার মানে লিভার শেষ, লিভার ড্যামেজ। এবার আসি গাইনোকোম্যাস্ট্রিয়া। যখনই পুরুষ মানুষের ব্রেস্টে কি হবে, তার এনলার্জ হবে, এনলার্জ অফ মেল ব্রেস্ট টিস্যু ইনক্রিজ ডিউ টু দ্য সার্কুলেটিং অস্ট্রোজেন। অস্ট্রোজেন হরমোন লেভেলটা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, মেল ব্রেস্টটা কি হচ্ছে, এনলার্জ হয়ে যাচ্ছে। এটাকে টার্ম হচ্ছে গাইনোকোম্যাস্ট্রিয়া। আদার কিসের জন্য হতে পারে? যিনারা আর একটা কিসের জন্য হয়, যিনারা ডাইটক্সিন মেডিসিন, ডাইটক্সিন আর স্পাইনোল্যাকটোন যিনারা মেডিসিন নিয়মিত নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই গাইনোকোম্যাস্ট্রিয়া রোগটা দেখতে পাওয়া যায়। আর সিরোসিস লিভারের জন্য দেখতে পাওয়া যায়। আর যাদের ইস্ট্রোজেন লেভেল হরমোনটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার এই গাইনোকোম্যাস্ট্রিয়া টার্মটা দেখতে পাওয়া যায়। হেয়ার লস তো আগেই বললাম। এবার আসি আমরা এক্সামিনেশন অফ অ্যাবডোমেন, প্যালপেবল করব। এতক্ষণ আমরা অ্যাবডোমেন ইন্সপেকশন করলাম। এবার আসি অ্যাবডোমেন
প্যালপেবল। তো এই 6টা টার্ম তো আমাদেরকে জানতে হবে। টাইম হতে কি 6:35 স্যার। হান্নান স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ আপনি আজকে তো 1 ঘন্টা হয়ে গেল। জি জি কন্টিনিউ করব না পার্ট 2 করব? যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে কন্টিনিউ করব, আর যদি ধৈর্য না থাকে তাহলে পার্ট 2 করে দেব ইনশাআল্লাহ। স্যার স্যার পার্ট 2 করেন স্যার। পার্ট 2 করলে ভালো পার্ট হবে 2 করেন স্যার। স্যার। এটা আরো ভালো হবে স্যার। স্যার হ্যাঁ, তাহলে সেই স্যার টাইম সেই লাগবে না। হ্যাঁ স্যার কটা অনেক অনেক আমাদের স্যার স্যার ইতিমধ্যে আমাদের টিম জর্দার স্যার যোগদান করেছে। আসরাউল স্যার হ্যাঁ স্যার বলুন। অনেক অনেক সুন্দর পড়া হয়েছে স্যার। তো আমরা এটা হজম করার ব্যাপার আছে স্যার, খালি